হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকের দিনটা ছিল মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6:45। সত্যি কথা বলতে সকালের পরিবেশটা যেরকম ভালো লাগে, একদম শান্ত, তার সাথে প্রচণ্ড হাওয়া আর চারপাশটা সবুজেময় সবুজ। আর এখন তো প্রচণ্ড গরম, আমি মনে করি সকাল সকাল উঠে গেলে বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, হালকা হালকা মিষ্টি রোদ উঠছে, আর সকালে এই মিষ্টি রোদটাও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে ছেলে ঘুমাচ্ছে, ভাবলাম চলো আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। বেশ কিছুটা দিন হয়ে গেছে এ ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করছি না। আসলে কি বলতো, কয়েকদিন আগে আমি এই ঘরের তোষকটা একটু বাইরে রোদ্দুরে দিয়েছিলাম। ভীষণ গরম পড়ছে, আর সাথে এই ঘরের তোষকটা না একদমই আমি বাইরে রোদ্দুরে দিই না, কারণ এটা না একদমই ভালো না তোষকটা। একটু বাইরে রোদ্দুরে বের করলে জানো তো তুলোগুলো একটা সাইড সাইড দলা পাকিয়ে যায়। এই যে তোষকটা নিয়েছিলাম জানো তো বাড়িওয়ালার থেকে, আর সাথে মাঝখানে মাঝখানে ফাঁকা, সেলাই নেই, সে কারণে কিন্তু তুলোগুলো একটা সাইড হয়ে মানে জড়ো হয়ে থাকে আর কি। বিছানার চাদর পাতলেও না কিরকম ফুলা ফুলা হয়ে থাকে, ভালো লাগে না। তবে সে কারণে বেশি একটা রোদও বের করি না। আর এই যে কয়েকদিন পর কিন্তু যখন এখানে বসা হয়, শোয়া হয়, তখন আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না জানো তো, ভীষণ ঘুম পাই, যেহেতু এখন ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। যেহেতু এখন গরমকাল, রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা বেজে যায়, আর সকাল সকাল উঠতে একদমই ইচ্ছে করে না। আর সকালের ঘুমটা বেশ ভালো লাগে। তারপরেও সংসারে নানা রকম কাজকর্ম যেহেতু আমাকে একা হাতে সামলাতে হয়, একটু দেরি করে উঠলে না সমস্ত কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। আমি সব সময় কাজকর্ম ফেলে রেখে একদমই ঘুমিয়ে থাকতে বা বসে থাকতে পছন্দ করি না। কাজকর্ম শেষ করে তখন আমি নিজেকে অনেকটা পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করি। তবে জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু ফ্রেশ হয়ে গেলাম, কারণ ফ্রেশ হয়ে গেলে অনেকটা ভালো লাগা কাজ করে। ওই যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, এখনও বাসিঘর ঝাড় দিইনি। তো উঠোনটা ঝাড় দিয়ে আমি ফ্রেশ হয়ে গোপালকে তুলে দিলাম। আর এদিকে দেখো ঘরের ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছিলাম, যেহেতু এখন প্রচুর হাওয়া দেয়, সাথে প্রচুর ধুলোও ঢুকে। তবে এই যে জিনিসগুলো এখন রোজ দিন মুছি না, ওই যে কয়েকদিন ছাড়া ছাড়া মোছার চেষ্টা করি। তবে কি বলতো, সবসময় মুছলে জিনিসগুলো বেশ ভালো লাগে, যেহেতু ঘরের সামনে একদম চোখের সামনে জিনিসগুলো রাখা, একটু ধুলো টুলো পড়ে থাকলে না ভালো লাগে না। তো শোকেসের উপরে আমি না একটা কাপড় দিয়েছি, আগে না এমনি খালি জিনিসপত্রগুলো রেখে দিয়েছিলাম, দেখি প্রচুর পরিমাণে ধুলো জমা হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। সে কারণে একটা বড় বিছানার চাদর কাটা ছিল, সেটা কিন্তু সুন্দর করে ভাঁজ করে দিয়ে দিলাম। আসলে শখ করে কোনো জিনিস কিনলে সেই শখের জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, তখন না ভালো লাগে না। আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ পছন্দের, জানো তো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পছন্দ করে করে কিনেছিলাম। আসলে যখন বিয়ে হয়েছিল তখন আমার সংসারে কোনো কিছুই ছিল না। আস্তে আস্তে আমি একটু একটু করে অনেক কিছু করেছি ভগবানের আশীর্বাদে। আসলে কষ্ট করে কোনো জিনিস করলে না সেটার মর্মটা ঠিকই আমরা বুঝতে পারি। যদি আজকে মানে শ্বশুর বাড়ি থেকে বা কোনো কিছু হেল্প পেতাম বা কোনো কিছু দিত, সেটার মর্মটা আমরা অথচ বুঝতাম না। আসলে সংসার এমনই একটা জিনিস, যখন বিয়ের পর একটা মেয়ের কাঁধে অনেক দায়িত্ব পড়ে, তখন আস্তে আস্তে নিজের শখ আহ্লাদের কথা ভুলে যেতে হয়। সবসময় চিন্তা করি এই যে ঘরটাকে, সংসারটাকে কিভাবে সাজাবো, মাথার উপর ছাদটা কিভাবে আস্তে আস্তে তৈরি করব, এইটুকু ভাবনা কিন্তু সবসময় করতে হয়। আমার বর কিন্তু নিজের ইনকামের টাকা দিয়ে এই জায়গাটা কিনেছে, আর এই বাড়িটা আস্তে আস্তে এখনও কমপ্লিট করা হয়নি, অর্ধেক করেছে বাড়ির কাজ, আরও অর্ধেক কিন্তু রয়েছে। সামনে আমাদের আরও ঘর হবে, অনেক রুম হবে, অনেক প্ল্যান আছে, সেগুলো কিন্তু করতে হবে আস্তে আস্তে। আসলে কি বলতো, আমরা ভাবি যে কাজটা তাড়াতাড়ি শুরু করব, কিন্তু জানো তো একটা বাচ্চা থাকলে তার পেছনে প্রচুর পয়সা ঢালতে হয়, স্কুল আছে বুঝতে পারো, বেতন দিতে হয়, তারপরে একটা সংসারের প্রচুর খরচা, সমস্ত কিছু কিন্তু আমার বরের ইনকামে চলে। যেহেতু আমি কোনো ইনকাম করি না, তারপরেও মাঝে মধ্যে মাসে না অনেক সময় বেশি টাকা খরচা হয়ে যায়, অনেক মাসে অনেক সময় কম হয়, কিন্তু যতই চেষ্টা করি না কেন সংসারে যতটা কম খরচ লাগবে, ওই যে কোনো রকম সংসারটাকে চালাবো। কিন্তু জানো তো অনেক সময় কিন্তু অনেক কিপটেমি করি, তারপরও না অনেক টাকা কিন্তু বেরিয়ে যায়।
যাই হোক, এদিকে আমি ঘরের কাজ করতে করতে ছেলে আমার উঠে গেছে। আসলে ও যেহেতু একা আমার সাথে থাকে, আমি যদি কখনো ঘুম থেকে উঠে পড়ি, ও যদি একটু দেখতে পারে যে আমি নেই, তখনই কিন্তু সাথে সাথে উঠে যায়। আর জানো তো, ছেলের সাথে যে একটু পড়ে পড়ে ঘুমাবো সেটা আমার ভাগ্যে নেই। কারণ আমার অনেক কাজ, জানো তো, এই ছোট্ট সংসারে আমার ঘরে বাইরে অনেক কাজকর্মই করতে হয়। সকালবেলা উঠে প্রথমে একটু এক্সারসাইজ করে নিই, তারপরে টুকিটাকি কাজকর্মগুলো বাইরে শেষ করে তারপরে ঘরের ভিতরে ঢুকি। আসলে এই যে ঘরের জিনিসপত্রগুলোকে আমি সবসময় গুছিয়ে এবং পরিষ্কার করে রাখতে ভীষণ পছন্দ করি। ইদানিং ছেলের পরীক্ষার কারণে আমি কিন্তু এই যে উপরের জায়গাটাগুলো একদমই পরিষ্কার করতে পারিনি, দেখি বেশ ধুলো জমে গেছে। আর এই সমস্ত জায়গাগুলো রোজ দিন পরিষ্কার করাও যায় না, সে কারণে আজকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখবে ঘরে জিনিসপত্র থাকলে সেগুলো একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করলে বেশ ধুলো নোংরা কিন্তু বেরিয়ে যায়। আজকে দুঘরের বিছানা চাদরটাই চেঞ্জ করে দিলাম। আসলে কালকে ছেলেকে ওষুধ খাওয়াতে গিয়ে ওই যে ওষুধ একটু পড়ে গেছে, জানো তো, কফ সিরাপ বলো, কাশির ওষুধ বলো, তারপরে ওই যে আয়রনের ওষুধ বলো, ভীষণ বাজে কালার, জানো তো, একটু পড়ে গেলে একদমই বিছানার মধ্যে লেগে থাকে আর কালারটা কীরকম একটা হয়ে যায়। তো যাই হোক, ছেলের শরীরটা না হঠাৎ করে ভীষণ কাশি, তার সাথে সর্দি হয়ে গেছে। যেহেতু ওয়েদারটা ভীষণ বাজে, একবার ঠান্ডা একবার গরম, তো ছেলেকে এখন ওষুধ খাওয়ানো হচ্ছে। তো চেষ্টা করছি ঘরের মধ্যেও কিছু বানিয়ে খাওয়াতে। ছোট্ট বাচ্চা তো সেরকম কিছু খেতে চায় না, কাড়াটা খেলে না অনেকটা উপকার হয়, তবে ওকে না একদমই কাড়াটা খেতে চায় না, ওই যে মধুটাই খাওয়াই আর সাথে কিন্তু কাশির ওষুধটা খাওয়াচ্ছি। আর আমি সবসময় কিন্তু ওষুধ ঘরের ভিতরে রেখে দিই। আমি যেহেতু একা থাকি, বাচ্চার শরীরটা খারাপ হলে হঠাৎ করে আমাকেই দৌড়াতে হয়, তো সে কারণে এক্সট্রা ওষুধ কিন্তু আমি সবসময় ঘরের ভিতরে রেখে দিই, যাতে আমার কোনো রকম প্রবলেম না হয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন সকালবেলা আমি চেষ্টা করি ঘরগুলোকে আগে গুছিয়ে নিতে, আর এই কাজটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আধ ঘন্টার মধ্যে কিন্তু আমার দুটো রুম সবসময় পরিষ্কার করে নিই। আসলে ঘর যেহেতু রোজ দিনই পরিষ্কার করা হয়, আর সে কারণে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ঘরগুলো ভালো করে পরিষ্কার করতে। সব সময় আমরা কিন্তু হাতে একটু সময় নিয়ে যদি রোজ দিন যদি ঘর দুয়ারগুলো পরিষ্কার আর নিট অ্যান্ড ক্লিন করে রাখি, তাহলে ঘরগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এখন দুটো ঘর ভালো করে গুছিয়ে নিয়েছি, আর ওই ঘরটা গোছানো কমপ্লিট করে এই ঘরে আসলাম। এখন এই ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। ঘরের মধ্যে বিছানা চাদর যখন চেঞ্জ করি, ঘরের লুকটা একদমই চেঞ্জ হয়ে যায়, জানো তো, দুদিন ছাড়া ছাড়া, সে কারণে আমি বিছানা চাদরটা অন্তত চেঞ্জ করে নিই, আমার বেশ ভালো লাগে। আর এখন তো বেশ গরম, দেখবে গরমের মধ্যেও কিন্তু ওই যে 2-3 দিন পর পর চাদর চেঞ্জ না করলে ভালো লাগে না, কেমন একটা হয়ে যায়। তো দেখো, এদিকে ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, আর এখন আমি কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, কালকে রাতে না স্ট্যান্ড পাখাটা এ ঘরে লাগানো হয়েছিল, ভীষণ গরম তো, আর ছেলের যেহেতু শরীরটা ভালো নেই, সে কারণে এসি চালাতে পারছি না। আর রাতেরবেলা না ঘরের ভিতরে একদমই পাখাটা চলতে চায় না, ভীষণ স্লো চলে আর কি, মানে ভোল্টেজ থাকে না। সবাই যেহেতু এসি পাখা কন্টিনিউ চালায়, রাতের বেলা একদমই ভোল্টেজ পাওয়া যায় না। তো রাতেরবেলা কি বলতো, আমি এসে পাখাটা নিয়ে চালিয়েছিলাম, আমার দিক করে দিয়েছিলাম আর কি, ছেলের দিকে সেরকম দেওয়া হয়নি। আর এখন বাজে 7:30, আর ছেলে উঠে পড়েছে অনেকক্ষণ আগে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। আর এদিকে আমার জন্য একটু চা বসিয়েছি। আজকে বেশ কয়টা দিন হয়ে গেছে চা খাওয়ার টাইমে হয় না, জানো তো, চা খেতে পারি না। তবে চা খাটা আমার নেশা হয়ে গেছে, তবে মাঝে মধ্যে এরকম গ্যাপ হয়ে যায় আর কি। আর ছেলের জন্য বাটার দিয়ে একদমই হালকা করে আমি কিন্তু রুটিটা ভেজে নিয়েছি। বেশি একটা লাল করে ভাজলে না রুটিটা একদম শক্ত হয়ে যায়। আর ও যেহেতু ছোট বাচ্চা, সেহেতু খেতে পারে না, তো একটু হালকা করে ভেজে নিয়েছি। আর ছেলের জন্য সস নিয়ে নিয়েছিলাম। আর চা করতে গিয়ে, জানো তো, ভেবেছিলাম দুধের চা করব, দেখি দুধটাই পড়ছে না, এতটা জমে আছে, যেহেতু ফ্রিজে রাখা হয় সে কারণে। তো যাই হোক, চা করে নিয়েছি, এখন ছেলেকে খাওয়াতে বসেছি আর আমিও খাচ্ছি। আসলে কি বলতো, অনেকক্ষণ ধরে ওকে ট্রাই করছিলাম খাওয়ার জন্য, ও কিছুতেই খাচ্ছে না। আর ও কি বলতো, আমি যখন রুটি করি আর রুটির একটু গোলা নিয়ে কি করে জানো
তো। ও প্রদীপ এটা সেটা বানায় আর আমাকে বলছে তুমি পুজো করো, তো আমি সেটাই করছিলাম। আর ও সবসময় কিন্তু রুটি করলে ওকে একটু দিতে হয় আটা আর কি। তো ওর মতন করে খেলা করে ওটা এটা বানায়, আমারও বেশ ভালো লাগে। ও যেহেতু একা একা থাকে সবসময় কিন্তু একার মতনই খেলা করে। তবে জানো তো আমি ছেলেটাকে সেরকম সকাল থেকে একদমই সময় দিতে পারি না। তারপরে কাজকর্ম রেখে না ওই যে বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি করতে অনেকটাই সময় লেগে যায়। আর আজকে সকালটা দেখতে পাচ্ছ ভীষণ মেঘলা হয়ে আছে, আর সেরকম গরম নেই আজকে। কারণ কি বলতো, আজকে বেশ অনেকটা দিন ধরে আমাদের এখানে ওয়েদারটা বেশ খারাপ করছে, আবার কিন্তু দুপুরের দিকে বেশ গরম তোলে আর কি, রোদ্দুর উঠে মনে হচ্ছে বৃষ্টি হবে। অন্যান্য জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে, আমাদের ত্রিপুরাতেও কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড় হচ্ছে। মা বলছিল আমাদের ওখানে কারেন্ট নেই, কিচ্ছু নেই, ভীষণ মানুষের কষ্ট হচ্ছে, এরকম একটা অবস্থা। আসলে কি বলতো, আমার না ঝড় হলে ভীষণ ভয় লাগে, আর এমনি নর্মাল বৃষ্টি হলে কোনো রকম অসুবিধা হয় না। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো সকালে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। ছেলেকে কয়েকটা গাজর আর কি বলতো শসা কেটে দিয়েছিলাম আর কি, সাথে ভিট দিয়েছিলাম। ও না সবজি রান্না করলে খেতে চায় না, যদি এভাবে কেটে দিই ও কিন্তু বেশ ভালো করে খায়। তো ভাবলাম কাঁচা খেলেও অনেকটাই ভালো। আর গাছ থেকে লাউর ডগা কেটে নিয়েছি, অনেকগুলো ডগা জানো তো রাস্তার মধ্যে ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে। তো অনেক লাউর করেও বেরিয়েছে আর কি, তো সেগুলো বড় হচ্ছে, যেগুলোর মধ্যে নেই সেগুলো কেটে আনলাম। তো সেটাই আজকে রান্না করব, সাথে করব মাছ পেঁয়াজি। আজকে ছেলেকে মাছ পেঁয়াজির তরকারি দিয়ে খাওয়াবো, সেই জন্য একদম হালকা করে মশলা কম দিয়ে রান্না করছি। এখানে একটা লঙ্কা দিয়েছি, আর এটা দিয়ে কিন্তু দুটো তরকারি রান্না করব। এখন ছেলের জন্য আলাদা আলাদা কোনো কিছুই রান্না করি নেই, আমার আর ছেলের একই তরকারি রান্না করি। আর আজকে কিন্তু ওকে ডাঁটার তরকারি দিয়েও ভাত খাওয়াবো, সে কারণে সবসময় হালকা পাতলা করে রান্না করার চেষ্টা করি। আসলে বেশি একটা ঝাল মশলা দিলে ও একদমই খেতে পারে না। তো যাই হোক, এদিকে মাছের তরকারিটাও আমার হয়ে গেছে, আর এদিকে ডাঁটা আলুটাও কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি। যেহেতু আলুটা আগেই ভাজা হয়ে গেছে, এখন এই যে ডাঁটাগুলো দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। লাউর ডগা আমার খেতে বরাবরই ভালো লাগে, যে কোনো ডাটা আমার খেতে বেশ ভালো লাগে জানো তো। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, আর আজকে রান্না বান্না কিন্তু আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছিল, আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, গ্যাসটা না বারবার বন্ধ হয়ে যাচ্ছিল জানো তো। তাড়াহুড়ো করে আমি রান্নাবান্না করছিলাম, আমি ভেবেছিলাম ভীষণ ঝড় বৃষ্টি মনে হয় আসবে, কিন্তু আস্তে আস্তে জানো তো ঝড় বৃষ্টি কিছুই হয়নি, আবারও হালকা হালকা রোদ মানে উঠছে, মানে রোদ্দুর উঠে যাবে। তবে জানি না কবে আবার বৃষ্টি আমাদের এখানে শুরু হবে। তো বন্ধুরা এখন বাজে 11টা, আর আমার এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। হালকা হালকা কয়েকটা বৃষ্টি ফোঁটা পড়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। তো চলো এখন ঘরটর মুছে তারপরে চান করে পুজোটা দিয়ে দেবো। আজকে ভেবেছিলাম প্রচুর ঝড় বৃষ্টি হবে, যখন রান্না করছিলাম রান্না করতে পারছিলাম না, ভীষণ হাওয়া দিচ্ছিল। তো আজকে তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয়ে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো। তো তবে চলো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে যেহেতু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, বাইরে দেখি পাতা পাতা পড়েছিল, সেটা ঝাড়টার দিয়ে ছেলেকে চান টান করিয়ে দিয়েছি। এখন চলে আসলাম ঘরটা মুছতে। তো ভাবলাম আগে ছেলেকে চানটা করিয়ে দিই, তারপরে আমি করব। আসলে সংসারে যতই বলি না কেন কাজকর্ম শেষ হয়ে গেছে, আসলে কাজ কখনো শেষই হয় না। আমাদের মতো বাড়ির বউদের কাজ কিন্তু সকাল থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত কাজ কিন্তু আমাদের করতে হয়। কাজ কখনোই শেষ হয় না, একটা কাজের পর একটা কাজ কিন্তু হাজির হয়। আর এই যে আস্তে আস্তে কিন্তু বাইরে রোদ্দুর উঠছে, আসলে ভেবেছিলাম ভীষণ বৃষ্টি হবে, কিন্তু কিছুই হয়নি জানো তো। আর এদিকে ঘর দুয়ার মুছে সমস্ত কিছু পরিপাটি করে রেখে দিয়েছি, ছেলেকে এদিকে মোবাইলটা চালিয়ে দিয়েছি, কারণ আমি যাব চান করতে, ও যেহেতু একা ঘরে থাকে সে কারণে এভাবে আমাকে রাখতে হয়, কিছু করার নেই, একার সংসারে থাকতে গেলে একটু তো কষ্ট করতে হয়। আর আমি বাথরুমে গেলে একটু দেরি হয়ে যায়, কারণ বাথরুম পরিষ্কার করার ছিল সে কারণে। তো দেখো এদিকে চান করে চলে আসলাম, এখন যাব ঠাকুর পুজো করতে। তার আগে ভাবলাম চলো আগে কি বলতো একটু স্কিন কেয়ার করে নিই। চানের আগে আমি কিন্তু একটা ভিটামিন জেল দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি। আমার ঘাড়গুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছ কালো হয়ে যাচ্ছে, আমার ছেলে যখন আমার পেটে ছিল প্রেগনেন্ট অবস্থা, তখন থেকে আমার ঘাড়গুলো আস্তে আস্তে কালো হয়ে গেছে জানো তো, সেগুলো কিছুতেই ঠিক হচ্ছে না। তবে যাই হোক,
এই যে চলে আসলাম ঠাকুরের জায়গাতে, আর এদিকে কিন্তু প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর জানো তো, পুজো করার আগে সমস্ত কিছু রেডি করে পুজো করলে আমার বেশ ভালো লাগে। নয়নতারা গাছে এখন বেশ ফুল ফুটে, জানো তো, সবটার এই যে মহাদেবকে দিলাম। আর এখন গাছেও কিন্তু বেশ ফুল হয়, আর জানো তো, বেশি ফুল ফুটলে খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েও দেওয়া যায়, আর মনের মতন করে পুজোও করা যায়। চলো, এদিকে দেখো বাইরে কিন্তু এত রোদ উঠেছে, ঘরের ভিতরে চলে আসছিল, সে কারণে পর্দাটাও টেনে দিলাম। আর এই যে আমার পুজো টুজোও কিন্তু 12টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, পুজোটা হয়ে গেলে অনেকটা শান্তিও পাওয়া যায়। সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ টাইমের মধ্যেই কমপ্লিট করতে। এখন নিয়েছি ছেলেকে খাবার খাওয়াতে। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজ আসি বন্ধুরা, সবাইকে টাটা।